হ্যালো 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 সকল ক্লাস 10 স্টুডেন্টকে টমাস বাংলায় স্বাগত জানাই। এর আগে আমরা পেজ 252 করেছিলাম। আজকে যে পেজ হবে সেই পেজটা হচ্ছে 259। সো 259 পেজের আমরা সলিউশন করব, ঠিক আছে? সো প্রথমে কোশ্চেন যেটা আছে, বায়োগ্যাসের মূল উপাদানটি কী হবে? বায়োগ্যাসের মূল উপাদান, সো বায়োগ্যাসের মূল উপাদান যেটা হয় সেটা মিথেন হয়। মিথেন মানে CH4 হয়ে যাবে, অপশান ডি। কোনো আদর্শ গ্যাসের ভি বনাম 1/P লেখচিত্রের প্রকৃতি কী হবে? তো আদর্শ গ্যাসের ভি বনাম 1/P মানে ধরে নাও আমরা ভি বনাম 1/P ধরেছে, তো আমরা জানি যে তাপমাত্রা যদি ধ্রুবক রাখা হয় ভি 1/Pর সমানুপাতিক হয়ে যায়, ঠিক আছে? তার মানে সমানুপাতিক যদি হয়ে যায় তাহলে কী হবে? সরল রেখা হয়ে যাবে, মূল বিন্দুগামী সরল রেখা। তো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা হবে না, মূল বিন্দুগামী সরল রেখা, মানে আমাদের অপশান এ হয়ে যাবে, অপশান এ। তারপরের প্রশ্ন দেওয়া আছে, প্রদত্ত কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে না? ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে না, ঠিক আছে? পরিবাহিতাঙ্ক মানে ধরে নাও আমরা আর ইকুয়ালস টু কি লিখি, রো এল বাই এ, মানে এটা হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্কর উল্টো হচ্ছে পরিবাহিতাঙ্ক, যেটাকে আমরা সিগমা বা কে লেখা থাকে, ঠিক আছে? তো এই যে রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক, এরা কিন্তু ওই যে রোধের যে আকার বা আকৃতি এর ওপর নির্ভর করে না, এর সাইজ, এর দৈর্ঘ্য, রোধের দৈর্ঘ্য, রোধের প্রস্থচ্ছেদ এর ওপরে কিন্তু নির্ভর করে না, ঠিক আছে? তো একমাত্র রোধ নির্ভর করবে, এই যে রোধ আর যেটা দেওয়া আছে সেই আরটা কিন্তু নির্ভর করবে, কিন্তু রোধাঙ্ক বা পরিবাহিতাঙ্ক নির্ভর করে না। তো নির্ভর করে না, এখানে প্রস্থচ্ছেদও হবে আর দৈর্ঘ্য দুটোই হবে, কিন্তু মানে নির্ভর করে না, প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করবে না আর দৈর্ঘ্যের ওপর নির্ভর করবে না। এবার তোমাদের এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা আমি দেখেছি, সেটা সি দেওয়া আছে, উপাদানের প্রকৃতি, এটা কিন্তু হবে না, ঠিক আছে? তো নির্ভর করবে না, পরিবাহিতাঙ্ক নির্ভর করবে উষ্ণতা ও উপাদানের প্রকৃতির ওপরে। কারণ আমি যদি লোহা নিই আর আমি যদি কাঠ নিই, তাহলে দুটোর মধ্যে কিন্তু উপাদান আলাদা আলাদা, পরিবাহিতাঙ্ক দুটোর আলাদা হবে, ঠিক আছে? তারপরে আবার উষ্ণতাও যদি পরিবর্তন করা হয়, পরিবাহিতাঙ্ক কি হয়? পরিবর্তন হয়। তো এখানের যে সঠিক অ্যান্সার হবে দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ দুটোই হবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন হচ্ছে 1.4 কি বলছে দেখো। 1.4 বলছে যে একটি সমীকরণ দেওয়া আছে, ঠিক সমীকরণ অনুযায়ী 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে, ঠিক আছে? তো আয়তন জিজ্ঞেস করেছে, তার আগে আমি একটু মোল দেখে নাও। এখানে যে CH4 আছে, CH4 যে আছে তার 1 মোলের সাথে O2 অক্সিজেনের 2 মোল কী করছে? রিঅ্যাক্ট করছে। তো 1 মোল CH4 এর সাথে 2 মোল কি লাগছে? O2 লাগছে, ঠিক আছে? তাহলে 10 মোল CH4 পোড়াতে কত লাগবে? সো 1 মোলের জন্য 2 মোল অক্সিজেন লাগছে, 10 মোলের জন্য আমার লাগবে, সো 10 মোলের জন্য লাগবে 10 ইন্টু 2 মোল অক্সিজেন, 2 মোল অক্সিজেন O2 লাগবে, মানে 20 মোল অক্সিজেন আমার কিন্তু O2 লাগবে। সো 20 মোল অক্সিজেনের দরকার, 20 মোল অক্সিজেন। তো 20 মোল অক্সিজেন, তাহলে এসটিপিতে কত আয়তন হয়ে যাবে? তো এসটিপিতে যে মোল হয়ে যায় সেই মোল হয়ে যায় আয়তন বাই 22.4, ঠিক আছে? 22.4 লিটার। তাহলে 20 মোলের আয়তন কত হবে? 20 ইকুয়ালস টু ভি বাই 22.4। তাহলে ভি যেটা হয়ে যাবে 20 গুণিতক 22.4 লিটার, ঠিক আছে? লিটার। তো তাহলে কত হবে? 448 লিটার, 448 লিটার, 448 হয়ে যাবে। 448 অপশানে নেই, 22.4 20 মোল, তাহলে 448 কিন্তু নেই ml। 22.4 লিটার, 448 থাকার কথা। অ্যাকচুয়ালি তোমাদের এখানে কোনো অপশান নেই, 448 ml আছে,
এল হবে, ml না হয়ে এমটা কেটে যাবে, এল হবে 448 লিটার। তাহলে তোমাদের যে অপশান দেওয়া আছে এ সেটা ম্যাচ করবে। তো 448 ml হবে না, 448 লিটার হবে, 448 লিটার। তো আমরা ঐকিক নিয়ম পদ্ধতিতে কী করেছি এই কোশ্চেনকে, যে 1 মোলের সাথে 2 মোল অক্সিজেন কী করছে, রিয়েক্ট হচ্ছে, তাহলে 10 মোলের সাথে 20 মোল অক্সিজেন কী করবে, রিয়েক্ট করবে। ঠিক, তো 20 মোলের সাথে আমার এসটিপিতে আয়তনের সম্পর্কে আমি কি লিখে নেব, V/22.4 লিটার হয়ে যাবে আমাদের মোল সংখ্যা। তো সেখান থেকে আমি আয়তন বের করে নিতে পারবো। তো অপশান আমাদের যেটা এসছে সেটা হচ্ছে এ। তারপরে কোশ্চেনে যাই। তারপরে প্রশ্ন হচ্ছে যে একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কী হয়েছে, স্থাপিত হয়েছে। উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত হবে। ধরে নাও একটা দর্পণ আছে এরকম, ঠিক, একটা অবতল দর্পণ আছে। তো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র থাকবে, তো বক্রতা কেন্দ্র কোথাও এখানে আছে। তো বক্রতা কেন্দ্র থেকে আলোক রশ্মি যাচ্ছে, তো বক্রতা কেন্দ্র থেকে আলোক রশ্মি যদি যায় তাহলে বক্রতা কেন্দ্র থেকে যেই লাইন যাক না কেন, যেই লাইন সেটাই কি হবে, অভিলম্ব হয়ে যাবে, সেটাই অভিলম্ব হয়ে যাবে। তো অভিলম্ব যদি ওটাই হয় আর সেদিকেই যদি আলোক রশ্মি যায় তাহলে আমার যে আপতন রশ্মি আপতিত কোণ হবে সেটা 0 হয়ে যাবে। তো আপতন কোণ 0 হয়ে যাবে, ঠিক আছে। তো আপতন কোণ 0, আপতন কোণ আমাদের 0 হয়ে যাবে। তাহলে তো আমাদের যে আপতন কোণ হয়ে যাবে সেটা 0 হয়ে যাবে। এবার আপতন কোণ যদি 0 হয় তাহলে প্রতিফলন কোণও কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আলো এইভাবে গিয়ে ধরে নাও যে আলোক রশ্মি আছে সেই আলোক রশ্মি এইভাবে সোজা গিয়ে আবার ব্যাক করে ফিরে চলে আসবে, ঠিক আছে, ফিরে চলে আসবে। তার মানে যে বিচ্যুতিটা হবে সেটা 180 হবে, 180 এইদিকে যাচ্ছিল, এইদিকে ঘুরে চলে এসছে, তার মানে 180 হচ্ছে চ্যুতিকোণ হবে। তো চ্যুতিকোণ আমাদের বি হয়ে যাবে 180, ঠিক আছে। তারপরে বলছে নির্দিষ্ট মাধ্যমদ্বয়ের ক্ষেত্রে কোন বর্ণের আলোক রশ্মির চ্যুতি সব থেকে বেশি হবে, কোন বর্ণের আলোক রশ্মির চ্যুতি বেশি হবে। সেই বর্ণের আলোক রশ্মির চ্যুতি বেশি হবে যার বেগ সব থেকে বেশি কমে যায়, ঠিক আছে। তো বেগ সব থেকে বেশি কমে যায় বেগুনি কালারের, বেগুনি কালারের বেগ সব থেকে বেশি কি হয়ে যায়, অন্য মাধ্যমে গিয়ে কমে যায়, ঠিক আছে। তার মানে বর্ণের আলোক রশ্মির চ্যুতি, তাহলে বেগুনি রশ্মির কী হবে, চ্যুতি সব থেকে কিন্তু বেশি হবে। আমরা যদি কোনো প্রিজম রেখে দিই, প্রিজম রেখে তার মধ্যে যদি সাদা আলো যায় তাহলে তার মধ্যে 7টা হচ্ছে রং থাকে, বেনিয়া সহকলা, ঠিক, তোমরা সবাই জানো বেনিয়া সহকলা। তো সেখানে তুমি দেখবে বেগুনি কালার যেটা আছে, বেগুনি কালারের বিচ্যুতি সব থেকে বেশি হয়ে যায়, আর রেড কালারের লাল সব থেকে কম হয়, লাল আর এইদিকে বেগুনি, ঠিক। তো বেগুনি কালারের চ্যুতি সব থেকে বেশি হবে, ঠিক। তারপরের কোশ্চেন কি বলছে, তড়িৎচালক বল ভি এবং কার্য ডব্লিউ এবং আধান কিউ এর মধ্যে কি সম্পর্ক হবে, ঠিক আছে। তো তাহলে দেখো আমাদের এভাবে বলা হয় যে কৃতকার্য যে বিভব হয় সেই বিভব হয় প্রতি একক আধানে কত কৃতকার্য করতে হচ্ছে, মানে বিভব মানে হচ্ছে যে একক আধানকে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হয়। সো কৃতকার্য বাই আধান মানে প্রতি একক আধানের জন্য কৃতকার্য, তাহলে ভি ইকুয়াস টু ডব্লিউ বাই কিউ, যেটা আমি দেখতে পাচ্ছি কিউ ইকুয়াস টু ডব্লিউ বাই ভি হয়ে যাবে এখানে, মানে অপশান ডি হয়ে যাবে, অপশান ডি। তারপরে 1.8 নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়, উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পাবে কোনটির রোধাঙ্ক, ঠিক আছে। তো এটা ধরে নাও আমি তাপমাত্রা বাড়িয়েছি, উষ্ণতা আমি বাড়িয়েছি, উষ্ণতা বাড়ার ফলে পরিবাহীগুলোর মধ্যে কি হয়, পরিবাহীতে অনেক ইলেকট্রন থাকে, পরিবাহীর মধ্যে অনেক ইলেকট্রন থাকে। তো বেশি ইলেকট্রন থাকার ফলে উষ্ণতা যদি বৃদ্ধি পায় ইলেকট্রনগুলো কি হয়, ভাইব্রেশন বা কম্পন বেড়ে যায়, কম্পন বেড়ে গেলে একটা ইলেকট্রন অন্য ইলেকট্রনকে কি করে, ধাক্কা লাগে। তো ধাক্কা লাগার ফলে এদের রোধ কিন্তু বেড়ে যায়, রোধাঙ্ক বেড়ে যায়। তার মানে উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহীর রোধাঙ্ক বেড়ে যায়, ঠিক। তার মানে পরিবাহীর রোধাঙ্ক বেড়ে যায়, অর্ধ পরিবাহীতে কি হয়ে যায়,
অর্ধপরিবাহীতে যে ইলেকট্রনগুলো আবদ্ধ থাকে, অর্ধপরিবাহীতে আবদ্ধ ইলেকট্রন থাকে, সেগুলো ফ্রি হয়ে যায়, মুক্ত হয়ে যায়। যার কারণে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, অর্ধপরিবাহীর ইলেকট্রন মুক্ত হয়, মুক্ত হওয়ার ফলে কি হয়, রোধাঙ্ক কিন্তু হ্রাস পায়। তো অর্ধপরিবাহী হবে আমাদের অ্যান্সার। তারপরে প্রশ্ন হচ্ছে, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণ হলে উৎপন্ন পরমাণুর কি হবে? ঠিক আছে, তো তেজস্ক্রিয় বিটা কণা যদি নিঃসরণ হয়ে যায়, বিটা কণাতে কি হয়ে যায়, নিউট্রন হচ্ছে প্রোটনে পরিবর্তন হয়ে যায়, নিউট্রন প্রোটনে পরিবর্তন হয়। ঠিক আছে, তার মানে একটা প্রোটনের সংখ্যা বেড়ে যাবে, প্রোটনের সংখ্যা বাড়া মানে পারমাণবিক ক্রমাঙ্ক বেড়ে যাওয়া, তাহলে পারমাণবিক সংখ্যা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তার মানে আমাদের অপশান যেটা হবে সেটা হয়ে যাবে পারমাণবিক সংখ্যা। কেউ বলবে স্যার ভর সংখ্যাও তো বাড়তে পারে, অ্যাকচুয়ালি নিউট্রন থেকে প্রোটনে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, ভর সংখ্যা বাড়বে না, একটা কমে গেছে একটা বেড়ে গেছে, নিউট্রন একটা তো কমেছে আর একটা প্রোটন বেড়েছে, ভর সংখ্যা কী হয়ে যায়, নিউট্রন প্লাস টোটাল নিউট্রন প্লাস টোটাল কতগুলো, মোট কতগুলো প্রোটন আর মোট কতগুলো নিউট্রন আছে, একটা নিউট্রন কমে গিয়ে একটা প্রোটনে পরিবর্তন হয়ে গেছে, তাতে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা মানে জেড বেড়ে যাবে, কারণ প্রোটনের সংখ্যা বেড়ে যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে, নিচের কোনটির একাধিক যোজ্যতা দেখা যায়? তারপরে প্রশ্ন হচ্ছে, নিচের কোনটির একাধিক যোজ্যতা থাকে? কোনটির একাধিক যোজ্যতা হয়? যারা সন্ধিগত মৌল হয়, যেমন কপার টিন, যেমন কপার 2 হয় আর কপার 3ও হয়, 2+, 3+, কিউপ্রাস, কিউট্রিক। তো এদের কি হয়ে যায়, সন্ধিগত মৌল যেগুলো হয়ে যায় সেগুলোর যোজ্যতা কিন্তু একের থেকে বেশিই থাকে। ঠিক, তারপরে কি বলছে, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? তো এটা হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইড এ কোনো অণুর অস্তিত্ব নেই, কারণ এটি একটি আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধনে কি হয়, আয়নীয় বন্ধনে কোনো অণুর কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে, কারণ এরা বিচ্ছিন্ন হতে পারে না, বিচ্ছিন্ন অণুর কোনো অস্তিত্ব এখানে থাকবে না। তো ক্যালসিয়াম অক্সাইড কী হবে, আয়নীয় বন্ধন থাকার জন্য কী হয়েছে, এর অণুর অস্তিত্ব থাকবে না। তারপরে প্রশ্ন হচ্ছে 1.12। সো 1.12 কি বলছে, যে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক হবে? ক্যাথোডের ভর কমে, অ্যানোডের ভর বাড়ে, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব কমে, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। কি বলছে, ধরো দুটো আছে, অ্যাকচুয়ালি অ্যানোড থেকে কি হয়ে যায়, অ্যানোড থেকে কপার কমে যায়, অ্যানোড থেকে সেই কপার গিয়ে ক্যাথোডে আবার জমা হয়ে যায়। তো অ্যানোড থেকে কমে যাবে কপার, অ্যানোড থেকে কপার কমবে আর ক্যাথোডে গিয়ে কপার, তার মানে ক্যাথোডের ভর বাড়বে, অ্যানোডে ভর কমবে, কিন্তু এখানে AB অপশান তো নেই। তাহলে দ্রবণে CuSO4 যেটা ছিল দ্রবণে, এই যে দ্রবণে সেটা কিন্তু একই থেকে যাবে, কারণ যতগুলো সিইউ এখান থেকে আসছে অ্যানোড থেকে ততগুলোই ক্যাথোডে কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তো এখানে CuSO4 দ্রবণে যেটা থাকবে অপরিবর্তিত থাকবে, মানে ডি হবে অপশান। তারপরে প্রশ্ন, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে দ্রবণের রং কি হয়ে যায়? কমলা থেকে অরেঞ্জ থেকে কি হয়ে যায়, সবুজ হয়ে যায়, অরেঞ্জ থেকে গ্রিন হয়ে যায়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? তো বক্সাইট কি হয়ে যায়, Al2O3.2H2O, তার মানে অপশান হয়ে যাবে আমাদের সি। নিচের কোনটি অ্যালকোহল? 1.15। তো নিচের কোনটি অ্যালকোহল, যেটাতে OH থাকবে সেটাই কি হবে, অ্যালকোহল হবে। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে অ্যালডিহাইড, CH3COH, অ্যালডিহাইড হয়ে যাবে। তারপরেরটা হচ্ছে ইথার হয়ে যাবে, CH3OCH3।
ইথার। তারপরেরটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, ঠিক। তার মানে শেষেরটা যেটা হচ্ছে CH3CH2OH, তার মানে অপশান ডি যেটা হবে সেটা আমাদের অ্যালকোহল OH থাকছে। OH ফাংশনাল গ্রুপ থাকলে কি হয়ে যায়, অ্যালকোহল হয়ে যায়। তারপরে চলে এসো গ্রুপ বিতে নিম্নলিখিত যে বিকল্প প্রশ্নগুলি আছে 1 নম্বরের প্রশ্নগুলি সেগুলো আমরা করব, ঠিক আছে, বিতে। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। তো গ্লোবাল ওয়ার্মিং কিসের জন্য হয়, গ্লোবাল ওয়ার্মিং যেটা হবে CO2-র জন্য হয়ে যাবে। তো CO2 আমাদের প্রথমটার অ্যান্সার হয়ে যাবে, CO2। চার্লসের সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী হবে। তো চার্লসের যে সূত্র আছে, চার্লসের চাপ একই থাকে, চার্লসের চাপ ধ্রুবক, চ আর চ দিয়ে মনে রাখবে। চাপ ধ্রুবক যদি হয়ে যায়, আয়তন সমানুপাতিক পরম উষ্ণতার হয়ে যায়, পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে VT লেখচিত্র যদি হয়, VT লেখচিত্র সমানুপাতিক হবে, সমানুপাতিক। এবার তো VT সমানুপাতিক মানে সরল রেখা মূল বিন্দুগামী হয়ে যাবে, কারণ টিটা অ্যাবসলিউট টেম্পারেচার মানে পরম উষ্ণতা, সেই জন্য এই 0 থেকেই কিন্তু পাস করবে। তো সরল রেখা মূল বিন্দুগামী হবে, সরল রেখা মূল বিন্দুগামী। তো 2.2। যদি পরম উষ্ণতা না থাকতো তাহলে মূল বিন্দুগামী হতো না। যদি ডিগ্রি সেলসিয়াসে যদি হতো তাহলে মূল বিন্দুগামী না হয়ে কি হতো, কেমন হতো দেখো, সেটাও মনে রাখো। তো চার্লসের সূত্রতে সরল রেখাই হবে, মানে পরম উষ্ণতাই নিতে হবে। কিন্তু টি যদি এতে থাকে ডিগ্রি সেলসিয়াসে তখন এমন যায়, এটা -273 হয়ে যায় ডিগ্রি সেলসিয়াস। কিন্তু চার্লসের সূত্র অনুসারে কি হবে, গ্রাফ আমাদের মূল বিন্দুগামী হবে, কারণ ওখানে পরম উষ্ণতার কথা বলা হয়েছে। ঠিক, চলো। কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস বয়লের সূত্র মেনে চলে, ঠিক আছে, চলো। তো বাস্তব গ্যাস কোন ক্ষেত্রে, বাস্তব গ্যাস উষ্ণতা, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ এই দুটোর ক্ষেত্রে কি, উচ্চ উষ্ণতা, কোনো বাস্তব গ্যাসকে যদি উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে রাখা হয় তাহলে বাস্তব গ্যাস হচ্ছে আদর্শ গ্যাসের ধর্ম নিতে শুরু করে। তার মানে চার্লস এবং বয়লের সূত্র মেনে চলবে। তারপরে প্রশ্ন হচ্ছে, লোহা ইনভার এবং তামার মধ্যে কোনটির সবথেকে কম প্রসারণ গুণাঙ্ক আছে। তার মানে কম প্রসারণ গুণাঙ্ক মানে 2.3 কোশ্চেন বলছি, তার মানে তাপমাত্রা প্রদান করলে তার প্রসারণই হবে না। তো এমন ধাতু হচ্ছে ইনভার হচ্ছে একটি সংকর ধাতু, সেই সংকর ধাতুই কি হয়, তাপমাত্রা প্রদান করলে তার কি হয়, দৈর্ঘ্য প্রসারণ ঘটে না। চলো তারপরে কোশ্চেন, কোনো পরিবাহীর বেদ এবং প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে, পরিবাহীর বেদ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহীর তাপীয় রোধ তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি হবে। দেখো, পরিবাহীর তাপীয় রোধ, তো রোধ হয়ে যায় ρL/A, ঠিক আছে। বলেছে পরিবাহীর দৈর্ঘ্য, ঠিক, আর প্রস্থচ্ছেদ ধ্রুবক, তাহলে আর সমানুপাতিক হয়ে যাচ্ছে রোধাঙ্কের সমানুপাতিক হয়ে যাচ্ছে। তাহলে রোধাঙ্ক আবার পরিবাহিতাঙ্কের উল্টো হয়, তার মানে আর ব্যস্তানুপাতিক হচ্ছে কার, আমাদের পরিবাহিতাঙ্ক। তো তাপ পরিবাহিতার ব্যস্তানুপাতিক হবে, ঠিক।
দাড়ি কামানোর সময় কোন ধরনের দর্পণ সেভিং মিরর রূপে ব্যবহৃত হয়? তো দাড়ি কামানোর সময় আমরা অবতল দর্পণ ব্যবহার করি। কেন? কারণ দাড়ি কামানোর সময় অবতল দর্পণ যদি ব্যবহার করা হয়, তাহলে অবতল দর্পণে খুব কাছাকাছি যদি বস্তু রাখা হয়, তার প্রতিবিম্ব অসৎ হয় এবং বড় প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্ব বড় হবে, প্রতিবিম্ব কি হয়ে যাবে? বড় হবে। ঠিক আছে, সো বিবর্ধিত ছবি আমরা পেতে পারি, বিবর্ধিত প্রতিবিম্ব আমরা পাই। তো দাড়ি কামানোর সময় অবতল দর্পণ ব্যবহার করা হয়। 2.5 লাল ও বেগুনি বর্ণের আলোর জন্য কাচের প্রতিসরাঙ্ক মিউ আর মিউ ভি হলে কোনটির মান বেশি হবে? কোনটির মান বেশি হবে? তাহলে দেখো, আমাকে একটু লজিক জেনে নিতে হবে। দেখো, তাহলে সবগুলোই করতে পারবে। আমাদের কাছে আছে বেনিহা, বেনিয়া, স হ কলা, ঠিক। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর হচ্ছে লাল। ঠিক আছে, তো এদিক থেকে যখন এদিকে যাওয়া হয়, এদিক থেকে যদি এদিকে যাওয়া হয়, লালের গতিবেগ কিন্তু সব থেকে বেশি হয়। লালের বেগ মানে বেগ বেশি, ভি লিখছি আমি। গতিবেগ লালের বেশি আর বেগুনির হচ্ছে কম হয়। তাহলে যে কোনো অন্য মাধ্যমে গেলেও কী হবে? লালের গতিবেগটা কিন্তু বেশিই থাকবে, মানে কম কমবে, বেশি থাকবে। এবার আমাকে বলছে যে প্রতিসরাঙ্ক, তো প্রতিসরাঙ্ক তো হয়ে যায়, প্রতিসরাঙ্ক হয়ে যায় ব্যস্তানুপাতিক। ঠিক, মানে কার ব্যস্তানুপাতিক? গতিবেগের ব্যস্তানুপাতিক। যার প্রতিসরাঙ্ক বেশি হবে যেই মাধ্যমের, তার সেখানে আলোর গতিবেগ কম হয়। তাহলে আমার যেখানে বেগ বেশি, যেখানে বেগ বেশি, লালের বেগ বেশি, তো লালের জন্য প্রতিসরাঙ্ক কম হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি দিয়েছে? তো আমাদেরকে দিয়েছে লাল এবং বেগুনি, লাল আর বেগুনি বলছে। তো লাল, বেগুনি আর লাল, তো আমি বেগ আমার লালের, রেডের বেগ বেশি বেগুনির থেকে, ভায়োলেটের থেকে। তাহলে রেডের যে প্রতিসরাঙ্ক, লালের যে প্রতিসরাঙ্ক হবে সেটা কম হবে, লালের প্রতিসরাঙ্ক কম হবে। তাহলে মিউ আর আমাদের যে আসল অ্যান্সারটা হবে মিউ আর লেসার দেন মিউ ভি। মিউ আর কম হবে মিউ ভির থেকে, মিউ আর কম হবে মিউ ভির থেকে। তাহলে কোনটার মান বেশি হবে? মান বেশি হবে বেগুনি বর্ণের। ঠিক আছে, তো বেগুনি বর্ণের মান বেশি হবে। চলো, ঠিক, সব বেগুনি বর্ণের হয়ে যাবে। কিলোওয়াট ঘন্টা বিওটি কোন ভৌত রাশির একক? কিলোওয়াট ঘন্টা যেটা হয়ে যায় ব্যয়িত শক্তি, মানে তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি, তড়িৎ শক্তির উৎস, তড়িৎ শক্তির একক হয়ে যাবে ব্যয়িত তড়িৎ শক্তি, যে শক্তি আমরা ব্যয় করেছি। ঠিক আছে, ব্যয়িত। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? তো বৈদ্যুতিক মোটর কাজ করে বৈদ্যুতিক তড়িৎ প্রবাহের চুম্বকীয় প্রভাবের নীতির ওপর কাজ করে। মানে আমি লিখব তড়িৎ প্রবাহের চুম্বকীয় প্রভাবের নীতিতে কাজ করে, যেখানে আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম আমরা ব্যবহার করি, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ব্যবহার করি। কিন্তু এর যে নীতিটা হবে, সেই নীতিটা হচ্ছে কোনো তড়িৎ প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহের জন্য যে চৌম্বক ধর্মটা সৃষ্টি হচ্ছে, সেই চৌম্বক ধর্মের উপরে কিন্তু কাজ করে এই ইলেকট্রিক মোটর। ঠিক আছে, তারপরে কোশ্চেন, তিনটি রোধ যথাক্রমে 5, 10, 15 ওম, এদের কোন ধরনের সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান 5 অপেক্ষা কম হবে? ঠিক, তো দেখো কোশ্চেন কি বলছে, 5, 10 আর 15 আছে, এদেরকে 5-এর থেকে কমে আমাকে আনতে হবে। তাহলে কোন সমবায়ে যুক্ত করব?
তাহলে আমরা জানি যে সমান্তরাল সমবায়ে আমরা যদি যুক্ত করি তাহলে তুল্য রোধ সবসময় কী হয়, সবথেকে নিম্নতম মানের যে রোধ আছে সেই রোধের থেকে কম হয়। তাহলে আমার এখানে অ্যান্সার যেটা হবে সমান্তরাল সমবায়। মান জিজ্ঞেস করেনি, সমান্তরাল সমবায় কোন সমবায়ে যুক্ত করব তখন হবে। তো আমাদের অ্যান্সার হবে সমান্তরাল সমবায়। তারপর নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ করো। নিউক্লিয় বিভাজনের অপব্যবহার, তো পরমাণু বোমা যেটা হয়েছে, যেটা আমাদের অপব্যবহার নিউক্লিয় বিভাজন পরমাণু বোমা। পরমাণু বোমা হচ্ছে খুবই হচ্ছে দুর্ঘটনাজনক, ঠিক। সো পরমাণু বোমা যেটা দুর্ব্যবহার হচ্ছে এখন, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলি কোন গ্রুপে রাখা হয়েছে। ক্ষার ধাতুগুলিকে প্রথম গ্রুপেই রাখা হয়েছে। প্রথম গ্রুপ মানে গ্রুপ IA, ঠিক আছে। তো প্রথম গ্রুপে রাখা হয়েছে, প্রথম গ্রুপ, ঠিক। তারপর 2.10 দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কটি। গ্রুপের সংখ্যা হয়ে যায় 18টি। 18টি হচ্ছে গ্রুপের সংখ্যা হয়ে যাবে। সপ্তম শ্রেণীতে থাকা তেজস্ক্রিয় মৌল কোনটি। তেজস্ক্রিয় মৌল যেটা হবে সেটা হবে অ্যাস্টেটাইন AT। অ্যাস্টেটাইনকে AT দিয়ে লেখা হয়, ঠিক আছে, অ্যাস্টেটাইন। জলের অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে। তো হাইড্রোজেন এর সঙ্গে অক্সিজেন জুড়ে আছে। তো এটা তো আমাদের আয়নীয় বন্ধন নয়, তাহলে যেটা হবে সমযোজী বন্ধন, মানে কোভ্যালেন্ট বন্ড থাকবে। তো আমাদের এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন হয়ে যাবে, ঠিক। CGS পদ্ধতিতে তাপন মূল্যের একক কি। তাপন মূল্য মানে কি, 1 গ্রাম থেকে আমি কত ক্যালোরি হচ্ছে, 1 গ্রাম জ্বালানি থেকে কত ক্যালোরি আমি শক্তি পাবো, তাহলে ক্যালোরি পার গ্রাম হয়ে যাবে, ক্যালোরি পার গ্রাম। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে কারা। আয়নগুলি হবে আয়ন। তো বিশ্লেষণের মধ্যে তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে আয়ন থাকবে সেই আয়ন তড়িৎ প্রবাহিত করায় সাহায্য করবে। তারপরে প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণ তৈরি করা হয় তাতে কি থাকে। তো বইতে পড়লে বুঝতে পারবে ক্রায়োলাইট থাকে, ক্রায়োলাইট থাকে। আর ফ্লোসফার থাকে, ফ্লোসফার থাকবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে জলে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারে জারণ ঘটে। কোন তড়িৎদ্বারে জারণ ঘটবে, মানে অক্সিডেশন হবে। তো জারণ সেই তড়িৎদ্বারে ঘটবে যে নিজেই কি করে ইলেকট্রন নিয়ে নেয়। যে নিজেই ইলেকট্রন নিয়ে নেয় মানে অ্যানায়নকে টানে, মানে অ্যানোড। তো অ্যানোড নিজেই ইলেকট্রন গ্রহণ করে, মানে নিজেই কি হয় বিজারণ ঘটায় নিজের মধ্যে। তো এখানে অন্য মৌল এসে জারণ হয়, তো এখানে জারণ কার হয়ে যায়, আমাদের ওয়াটারের হয়ে যায়, ঠিক আছে। সো অ্যানোডে জারণ হয় আর ক্যাথোডে বিজারণ ঘটে। তারপরে হচ্ছে ইউরিয়া উপাদানে দুটি পদার্থ ব্যবহৃত হয়। ইউরিয়া দুটি উপাদান ব্যবহার হয়, যেটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে CO2। তো অ্যামোনিয়া ব্যবহার হবে আর CO2 ব্যবহার হবে, দুটো থেকে ইউরিয়া তৈরি হবে। শূন্যস্থান পূরণ। NaOH + H2S
H2S, যেটা আমার Na প্লাস আসবে এখান থেকে, OH মাইনাস, আর এখান থেকে H প্লাস S মাইনাস HS মাইনাস, তাহলে Na এটা এর সঙ্গে জুড়বে, NaHS প্লাস H2O, তার মানে NaHS হবে আর H2O হবে, NaHS, তো শূন্য স্থানে হবে NaHS। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম লেখো। তো কার্বন বিজারণ পদ্ধতিতে নিঃসরণ করতে হবে, তো যেটা আমাদের হয়ে যাবে জেরেন জিঙ্ক। তারপরে 2.19 আইপ্যাক নেম চাই, CH3 CH2 COOH। ঠিক, তো OH মানে উইক অ্যাসিড তো থাকবে, উইক মানে উইক থাকবে শেষে। ঠিক আছে, তো 1 2 3, তো প্রোপেনোইক, প্রোপেনোইক, প্রোপেনোইক হয়ে যাবে, প্রোপেনোইক মানে প্রোপেনোইক অ্যাসিড। প্রোপেনোইক অ্যাসিড হয়ে যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে পিভিসির মনোমার কি হবে? পিভিসি কি থেকে তৈরি? তো পিভিসি ভিনাইল ক্লোরাইড থেকে তৈরি, ওর নামের মধ্যেই ভিনাইল ক্লোরাইড আছে, তো পিভিসি হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। এসআই পদ্ধতিতে আর এর মান কত হবে? এসআই পদ্ধতিতে আর এর মান যেটা হয়ে যাবে গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মোল পার কেলভিন। তো এসআই পদ্ধতিতে 8.314 জুল পার মোল পার কেলভিন হয়ে যাবে। ঠিক আছে।